ভয়ের গল্প, অলৌকিক রহস্য আমাদের আকর্ষণ করে। আমরা সবাই বোধহয় ভয় পেতে ভালোবাসি। আর তাই আমি কমলিকা আমার গল্পের রংমশাল চ্যানেলে নিয়ে এসেছি আজ এমনই এক অলৌকিক রহস্যের গল্প। এখানে আমি আপনাদের শোনাই নানা স্বাদের নানা রকম গল্প। আজ আপনাদের শোনাব স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়ের লেখা বহু রূপের আড়ালে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বিট্টু এই বাড়িতে এসেছে মাসখানেক হলো। এই এক মাসেই বাড়ির সকলের কাছেও একেবারে চোখের মণি হয়ে উঠেছে। সেই রাতে প্রবল দুর্যোগের মধ্যে বিট্টু যখন এই বাড়ির বারান্দার নিচে আশ্রয় নেওয়ার জন্য এসেছিল, তখনই শোভন ওকে দেখতে পেয়ে নিয়ে আসে বাড়ির ভিতরে। জেদ ধরেছিল এই ছোট্ট প্রাণীটিকেও পুষবে। ওর জিদ দেখে ওর বাবা মা অর্থাৎ অশোকবাবু, মলিনা দেবী আর না করেননি। আপত্তি করেনি ওর দিদি অনামিকাও। বিট্টুকে থাকতে দিয়েছিল ওদের সাথে। সেই থেকে ধীরে ধীরে নিজ গুণে বিট্টু হয়ে উঠেছে এই পরিবারের একজন সদস্য। মলিনা দেবী যখনই রান্না করতে রান্নাঘরে ঢোকেন, বিট্টু সারাক্ষণ রান্নাঘরের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। মলিনা দেবী খেতে দিলে চেটেপুটে খায়। খেয়ে তৃপ্ত হয়ে যখন বাইরে চলে যায়, তখন আগে সারা রান্নাঘর পরিষ্কার করে বিট্টুর লোম বাইরে বের করেন মলিনা দেবী। ওর সাদা বলের মতন গায়ের লোম ছড়িয়ে থাকে ঘরের সর্বত্র, কিন্তু ওই লোমে বাড়িতে কারুর কোনো অসুবিধা হয় না, কারণ সকলে বিট্টুকে ভীষণ ভালোবাসে। ওকে 5 মিনিট দেখতে না পেলেই সকলে পাগল হয়ে যায়, খুঁজতে শুরু করে। অবশ্য খুঁজে পেয়েও যায় খুব তাড়াতাড়ি। বিট্টু কখনো সচরাচর বাড়ির বাইরে একা একা বেরোয় না। ও সবচেয়ে বেশি ভালোবাসে শোভনকে, তাই দিনের বেশিরভাগ সময়টাতেই ও শোভনের খাটের নিচে লুকিয়ে থাকে। খাটের তলা ছাড়াও সোফার নিচ, দরজার কোণা অথবা শোভনের বাথরুমের পিছন, এইগুলোই হলো বিট্টুর সব থেকে প্রিয় ঘুমানোর জায়গা। শোভন সর্বদা বিট্টুকে চোখে হারায়, আর বিট্টুও শোভনকে কয়েক মুহূর্ত দেখতে না পেলেই খোঁজাখুঁজি শুরু করে। বিট্টুর নামকরণও শোভনই করেছে। যখন বাইরে থেকে কোনো অতিথি আসে বা শোভনের বন্ধুরা ওর সঙ্গে দেখা করতে আসে, তখন তারা শোভনের সঙ্গে গল্প করলে বিট্টু রাগারাগি করতে শুরু করে। শোভনের একটু অবহেলাও ও সহ্য করতে পারে না। দিন কয়েক হলো শোভনের বিয়ে ঠিক হয়েছে। পাত্রীর নাম তন্দ্রা। দেখাশোনা করেই তন্দ্রার সাথে ওর বিয়ে ঠিক করেছেন অশোকবাবু। শোভনও পছন্দ করেছে তন্দ্রাকে। প্রথমে কফি হাউসে দেখা হওয়ার পর বেশ কয়েকবার ওর সাথে বাইরে মিট করেছে শোভন। তন্দ্রার সাথে ওর মানসিক বোঝাপড়াতেও কোনো সমস্যা হয়নি। সব কিছু ঠিকঠাক হওয়ায় দুই বাড়ির মধ্যে কথাও অনেকাংশে এগিয়ে গিয়েছে। বিয়ের দিনও ঠিক হয়ে গেছে। বাড়িতে এখন পুরোপুরি উৎসবের পরিবেশ। কিন্তু এই উৎসবের মধ্যেই একটা দুশ্চিন্তার কুণ্ডলী সকলের মনে বারবার পাক খেয়ে উঠছে। সেটা হলো বিট্টুর অসুস্থতা। কিছুদিন ধরেই বিট্টু সর্বদা শুয়ে থাকে, অদ্ভুতভাবে গুটিয়ে রাখে নিজেকে। ও আর আগের মতন খুশি থাকে না, ছটফট করে না, বদলে সারাক্ষণ অল্প স্বল্প গড়গড় গড়গড় করতে থাকে। ওর এই গড়গড়ানি এর আগে বাড়িতে কেউ কোনোদিনও শোনেনি, তাই সবাই বেশ অবাক হয়ে যাচ্ছে বিট্টুর এই পরিবর্তন দেখে। বিরক্ত হয়ে উঠছে, অথচ কেউ এর কারণ কিছুতেই বুঝতে পারছে না। তন্দ্রা খুব ভালো মেয়ে। ও শোভনকে যেরকম পছন্দ করে, সেরকম বাড়ির লোকদের সঙ্গেও ওর সম্পর্ক বেশ ভালো। একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে ও। সকালে বেরিয়ে যায়, ফেরে সেই রাতে। তার মধ্যেও মাঝে মধ্যেই সকালে বাড়ি চলে এসে ও সবাইকে ব্রেকফাস্ট বানিয়ে দেয়। বাড়ির সকলে ওর উপর ভীষণ খুশি। শোভন তো তন্দ্রা অন্তঃপ্রাণ, কিন্তু এত গুণ থাকলেও একটাই সমস্যা, তন্দ্রা বিট্টুকে একেবারে পছন্দ করে না। বিট্টু তন্দ্রার কাছে আসতো প্রথম প্রথম, ওর গায়ে ওঠার চেষ্টা করত, কিন্তু তন্দ্রা ওকে দেখে ভয় পেত, চিৎকার করে দৌড়ে পালাতো বিট্টুকে দেখলে। দিনের পর দিন তন্দ্রার এই ভয় দেখে এখন বিট্টু তন্দ্রার ধারে কাছেও আর ঘেঁষে না। তন্দ্রা যখনই এ বাড়ি আসে, বিট্টু কোথায় যেন লুকিয়ে পড়ে, ওকে আর কেউ দেখতে পায় না।
সেই সাথে ওর মেজাজটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজকাল তন্দ্রা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরেও বিট্টু ওর গোপন বাসস্থান থেকে বেরোয় না, খাওয়া দাওয়াও করে না। তন্দ্রাও বাড়ি ঢোকার আগে বারবার শোভনকে প্রশ্ন করে, বিট্টু বাঁধা আছে তো? ফিয়ান্সে বলে কথা, তাই তন্দ্রার কথা অক্ষরে অক্ষরে মেনে চলে শোভন। তন্দ্রা বাড়ি ঢোকার আগে বিট্টুকে বাথরুমে রেখে আসেও। ফলে ক্রমে ক্রমে বিট্টুর সাথে শোভনের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আর সেই সাথে শুরু হয়েছে বিট্টুর অকস্মাৎ শারীরিক অসুস্থতা। আজকাল ও আর রান্নাঘরের ধারে কাছেও যায় না, সব সময় শুয়ে থাকে বাথরুমের মধ্যে। শোভনও আজকাল ওর সাথে সেভাবে কথা বলে না, কারণ শোভনকে দেখলে ওর রাগে গড়গড় করে বিট্টু। ধীরে ধীরে ওর সারা শরীরে বিশ্রী ঘায়ের সৃষ্টি হয়েছে, ফলে সবাই ওকে এড়িয়ে চলছে। এভাবে কিছুদিন চলার পর যেদিন আনুষ্ঠানিক বিয়ে করে তন্দ্রা শোভনের হাত ধরে এই বাড়িতে এসে উঠল, সেদিন হঠাৎই বিট্টু কোথায় যেন উধাও হয়ে গেল। ওকে আর কেউ দেখতে পেল না। শোভনের মন খারাপ হয়ে গেলেও বিট্টুর এই আকস্মিক অন্তর্ধানে কিন্তু বাকিদের বিশেষ কিছু এসে গেল না। প্রথমে সকলে ভালোবাসলেও ইদানিং বিট্টুর ব্যবহার অসহ্য হয়ে উঠেছিল প্রত্যেকের কাছে। উল্টে সবাই হাঁপ ছেড়ে বাঁচল যে এতদিন পর বাড়িতে আর খাবারের মধ্যে লোম পাওয়া যাবে না, বাড়িতে কোথাও কুকুরের গায়ের পোকা চলতে দেখা যাবে না, যে বিশ্রী ঘা বিট্টুর হয়েছিল সেই ঘা আর কারুর মধ্যে সংক্রামিত হবে না। সবাই শোভনের নতুন সংসারের শুভারম্ভে খুশিতে উদ্বেল হয়ে উঠল। কিন্তু এই সুখ, এই খুশি খুব বেশি দিন স্থায়ী হলো না। কারণ বিয়ের কিছুদিনের মধ্যে আচমকাই হঠাৎ একদিন সকালে ঘরের মধ্যে মলিনা দেবীকে মৃত অবস্থায় পাওয়া গেল বিছানার উপর। সকলে দৌড়ে এলো, ডাক্তার ডাকা হলো। ডাক্তার ভালো করে মলিনা দেবীকে পরীক্ষা করে বলল, কোনো অজানা কারণে অকস্মাৎ ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ভালোই বয়স হয়েছিল মলিনা দেবী, তাই এই ঘটনায় সকলে যথেষ্ট পরিমাণে আঘাত পেলেও কেউ খুব একটা অবাক হলো না। কাঁদতে কাঁদতে শোভন মায়ের শেষকৃত্য পালন করল, আর ওর বাবা অশোকবাবু স্থবির হয়ে বসে রইলেন বিছানার উপর। উনিও আর বেশি দিন বাঁচলেন না। মলিনা দেবীর শেষকৃত্যের দিন সাতেকের মধ্যেই উনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। স্নান করতে করতে বাথরুমের মধ্যে মৃত্যু হলো ওনার। অনেকক্ষণ পরেও বাথরুম থেকে উনি না বেরোনোয় সকলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দরজার ধাক্কাতে শুরু করলো। প্রবল ডাকাডাকির সাথে অনেক দরজা ধাক্কিয়েও যখন কেউ সেটা ভেতর থেকে খুলল না, তখন দরজা ভেঙে আবিষ্কার করা হলো ওনার দেহ। শাওয়ারের জলের ধারার নিচে স্থির হয়ে পড়ে আছে, চোখ দুটো উল্টে আছে উপরের দিকে। অশোকবাবুর মৃত্যুর পর পুরো বাড়িতেই একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হলো। প্রথমে বিট্টু, তারপর মলিনা দেবী, তারপর অশোকবাবু। একে একে প্রত্যেকের সদস্যের রহস্য মৃত্যু ঘটছে এই বাড়িতে। শোভন, ওর বোন অনামিকা আর তন্দ্রা ছাড়া এই মুহূর্তে বাড়িতে আর কেউ নেই। শোভন সারাদিন অফিসে টেনশনে কাটায়, কি জানি ঘরে কিছু ঘটছে কিনা। যখনই কোনো ফোন আসে বাড়ি থেকে, রিসিভ করার সময় ওর হাত কাঁপতে থাকে। আজকাল রাতেও ঠিক করে ঘুম হয় না শোভনের, কারণটাও ঠিক বুঝতে পারে না। সারাক্ষণ একটা খটকা ওর মনে প্রায়শই ঘুরপাক খেতে থাকে। অনেক কষ্টেও সেটা মাথা থেকেও বের করতে পারছে না। তন্দ্রা ওর জীবনে আসার পরই এই অশুভ ঘটনাগুলো ঘটছে ওর সাথে। প্রথমে বিট্টুর আকস্মিক অসুস্থতা, নিরুদ্দেশ হয়ে যাওয়া, তারপরে মা বাবার পরপর মৃত্যু। এই ঘটনাগুলো কি একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িত আছে? তন্দ্রাকে বিয়ের আগে একরকম লাগতো শোভনের, কিন্তু ইদানিং তন্দ্রাকেও মাঝে মাঝে কেমন যেন অচেনা লাগে ওর। সেটা কি খটকার জন্য নাকি অন্য কোনো কারণে ঠিক বুঝতে পারে না। তন্দ্রা কি ওর জীবন থেকে ধীরে ধীরে সব প্রিয় মানুষদের কেড়ে নিচ্ছে? তন্দ্রার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? সারাক্ষণ এই এক দুশ্চিন্তা আর খটকা শোভনকে তাড়া করে বেড়ায়। শত চেষ্টা করলেও সে এটা মাথা থেকে কিছুতেই বের করতে পারে না। রাতে ঘুমের মধ্যেও বারবার জেগে ওঠেও, ভয় ভয় পাশ ফিরে তন্দ্রার মুখের দিকে চেয়ে থাকে। ও নিষ্পাপ ঘুমন্ত মুখের মধ্যে কোনো অলৌকিক ছায়া খোঁজার ব্যর্থ চেষ্টা করে শোভন। অনেকদিন পর সেদিন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। হঠাৎই মাঝরাতে ঘুমটা ভেঙে যেতে চমকে উঠল শোভন। ঘুম ভাঙার কিন্তু কোনো কারণ নেই।
উপরে পাখাটা বেশ জোরে ঘুরছে, আশেপাশে কোনো শব্দ শোনা যাচ্ছে না। ঘুম ভাঙতেই কিছুক্ষণ শোভন একটা ঘোরের মধ্যে ছিল। হঠাৎই একটা কান্নার শব্দ শুনতে পেল। কোথা থেকে শব্দটা যে আসছে সেটা কিছুতেই বুঝতে পারল না। অনেকক্ষণ কান পেতে শোনার পর মনে হলো যে কান্নার শব্দটা ভেসে আসছে জানলার বাইরে থেকে। কান্নাটা প্রথমে ঘুমের ঘোরে বাচ্চার কান্না বলে মনে হলেও ক্রমেই শোভনের মনে হতে লাগলো পাখার শব্দ ছাপিয়ে যে কান্নাটা ওর কানে ভেসে আসছে সেটা কুকুরের কণ্ঠস্বর। কোনো কুকুর রাতের বেলা জানলার বাইরে দাঁড়িয়ে যেন কাঁদছে। কুকুরের কান্না মোটেই শুভ লক্ষণ নয়, আর এই কুকুরের ডাকটা শুনে কেমন যেন গা ছমছম করে উঠল শোভনের। সাথে সাথে পাশ ফিরে শুতেই চমকে উঠল। বিছানার পাশটা ফাঁকা, তন্দ্রা নেই। এত রাতে তন্দ্রা কোথায় গেল? বাথরুমে? ঘাড় উঁচু করে বাথরুমের দরজার দিকে তাকালো শোভন। বিছানা থেকে বাথরুম দিব্যি স্পষ্ট দেখতে পাওয়া যায়। দরজার ফাঁক দিয়ে তো আলো চোখে পড়ছে না। তন্দ্রা কি তাহলে অন্ধকারে বাথরুম গেছে? যেতেই পারে। মাঝে মাঝে ঘুম যাতে না ভাঙে সেই কারণে তন্দ্রা চোখ বুজেই অনেক কাজ করে ঘুমের মধ্যে। যেমন রাতের বেলা বিছানা থেকে উঠে জানলা খুলে দেওয়া, পাখার স্পিড বাড়ানো কমানো, এগুলো তন্দ্রা রাতের বেলা চোখ বুজেই করতে পারে। ফলে চোখ বুজে অন্ধকারে তন্দ্রার বাথরুমে যাওয়ায় শোভন খুব বেশি অবাক হলো না। কিন্তু অবাক হওয়ার কারণ এটাই যে তন্দ্রা কিন্তু বাথরুম থেকে বেরোচ্ছে না। বেশ কিছুক্ষণ তন্দ্রার অপেক্ষা করলো শোভন, কিন্তু বাথরুমের দরজা খুলল না। এদিকে কুকুরের কান্নার আওয়াজ ক্রমে বেড়ে চলেছে। ঘুম পুরোপুরি ভেঙে গেল শোভনের। বিছানা থেকে উঠে বাথরুমের কাছে গিয়ে চমকে উঠল। দরজা তো বাইরে থেকে বন্ধ, তার মানে ভিতরে নিশ্চয়ই তন্দ্রা নেই। তাহলে তন্দ্রা গেল কোথায়? ঘরের মধ্যেও তো কোথাও ওকে দেখতে পাওয়া যাচ্ছে না। শোভন ঘরের দরজা খুলল। তন্দ্রা কি তাহলে বাইরে কোথাও গেছে? কিন্তু তাহলে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকার কথা নয়। তার মানে নিশ্চয়ই তন্দ্রা ঘরের বাইরে বেরোয়নি, ঘরের ভিতরেই আছে। কিন্তু কোথায় আছে সে? গাটা আবার ছমছম করে উঠল শোভনের। তন্দ্রা ঘরের মধ্যে থেকে অদৃশ্য। বাইরে কুকুরের কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। কেমন যেন একটা আধা ভৌতিক পরিবেশ বিরাজ করছে ঘরের মধ্যে। শোভন ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু আলো জ্বলল না। কিন্তু ফ্যান তো দিব্যি চলছে। শোভন কিছু বুঝতে পারছে না, কেমন যেন গোলমাল লাগছে ওর সব কিছু। ঘরের মধ্যে যেন কোনো কিছুর অস্তিত্ব টের পাচ্ছে শোভন, কিন্তু তাকে কিছুতেই দেখতে পাচ্ছে না। ধীরে ধীরে শোভনের দু চোখে ঘুম নেমে আসছে, কালো ঘুম। চোখের সামনে ঝাপসা দেখছে শোভন। ধীরে ধীরে সব কিছু অদৃশ্য হয়ে যাচ্ছে ওর চোখের সামনে থেকে। ঠিক সেই মুহূর্তে ওর মনে হলো যেন আবছা কিছু বেরিয়ে আসছে ওর বিছানার তলা থেকে। ব্যাস, তারপরেই সব অন্ধকার। শোভন চোখ যখন খুলল তখন চতুর্দিক লোকে লোকারণ্য। সবাই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, যাদের মধ্যে বেশ কিছু মানুষের পরনের পোশাক দেখে শোভনের বুঝতে অসুবিধা হলো না যে ওরা পুলিশ। পুলিশ কেন এসেছে? ধর্মর করে উঠে বসলো শোভন। ঘরে এত লোক ঢুকেছে কেন? কি ঘটেছে? যাক শোভনবাবু, ফাইনালি আপনার ঘুম ভাঙলো তাহলে। শোভন হতভম্ব হয়ে চেয়ে আছে সামনের দিকে। একজন পুলিশ ওকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেছে। কি হয়েছিল আমার? আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ, সে তো বটেই। যা ঘটিয়েছেন আপনি, এরপর আত্মহত্যার অ্যাটেম্প্ট করাটা অস্বাভাবিক কিছু নয়। তার মানে কি করেছি আমি? ঘাবড়ে গিয়ে বলে উঠল শোভন। না, তেমন কিছুই নয়, শুধু আপনার পরিবারের সকলকে ঠান্ডা মাথায় খুন করেছে। কি বললেন আপনি? খুন করেছি? আপনি কি পাগল? কি এসব আবল তাবল বকছেন? আবল তাবল কিছু বলছি না শোভন বাবু, কাষ্ঠ হাসি হেসে পুলিশ অফিসার অরিজিৎ বলে উঠল। কখন আবেগের বশে অপরাধ স্বীকার করলেও এখন আত্মহত্যার চেষ্টা বিফল হওয়ায় সাধু সাজার চেষ্টা করছেন?
আপনার স্বীকারোক্তি আমাদের কাছে রেকর্ড করা আছে। আপনি নিজে আপনার অপরাধের কথা থানায় এসে স্বীকার করেছেন যে অ্যাকোনাইট বিষ প্রয়োগে আপনি প্রথমে আপনার মা, তারপরে আপনার বাবা, সবশেষে আপনার বোন অনামিকাকে শেষ করেছেন। বাহ্যিকভাবে প্রতিটা খুব নর্মাল হার্ট অ্যাটাক বলে মনে হলেও আপনার বোনের পোস্টমর্টেম রিপোর্টে অ্যাকোনাইট পয়জনিংয়ের প্রমাণ আমরা পেয়েছি। শুধু আপনার বাবা মার দেহ দাহ হয়ে যাওয়াতে ওনাদের দেহে সেই অস্তিত্ব প্রমাণ করা যাচ্ছে না। স্বীকারোক্তি দেওয়ার পর আচমকাই মনে হয় আপনার বোধোদয় হয়েছিল, তাই আপনি আমাদের চোখ এড়িয়ে পালিয়ে যান এবং আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু এসব করে তো কোনো লাভ নেই শোভনবাবু। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আমি এসব আপনাদের গিয়ে বলেছি? আমি আমি তো এখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি এসবের বিন্দু বিষয়কেও জানি না স্যার। কেউ আমায় ফাঁসিয়েছে, আর অনামিকাকেও সেই খুন করেছে। তন্দ্রা কোথায় গেল? ওকে আপনারা এখানে নিয়ে আসুন। আমি জানি ওই আছে সব কিছুর মূলে। ও আসার পর থেকে সব কিছু শুরু হয়েছিল। কার কথা বলছেন? তন্দ্রা? আবার হেসে উঠল অরিজিৎ। সেটা তো আরো মারাত্মক কেস। খুব বুদ্ধি নিয়ে চলেন আপনি শোভনবাবু, স্বীকার করতেই হবে। ওর বডিটাও আমরা খুঁজে পেয়েছি। আপনি তো শুধু পরিবারের সকলকে খুন করেননি, প্রথমে খুন করেছিলেন আপনার নববিবাহিতা স্ত্রীকে। আপনাদের এত বছরের পুরনো বনেদি বাড়ি, খাটের নিচে যে স্টোর রুমে যাওয়ার রাস্তা আছে সেটা নিশ্চয়ই আপনি জানতেন, তাই খুন করে ওর বডিটা স্টোর রুমে ফেলে দিয়েছিলেন। পুরো বাড়ি সার্চ করার সময় ওর পচে যাওয়া ডেড বডিটা আমরা ওখান থেকে উদ্ধার করেছি। এসব কি বলছেন আপনি? চেঁচিয়ে উঠল শোভন। তন্দ্রা আমার সাথে থাকতো, দিনের পর দিন আমার সাথে রাতে এই ঘরে ঘুমিয়েছে, আমাদের সকলের জন্য রান্না করেছে, আমার বাবা মা। মিথ্যে কথা বলবেন না শোভনবাবু, গম্ভীর কণ্ঠে বলে উঠল অরিজিৎ। মিথ্যে কথা বললে সত্যি বের করার রাস্তা আমি খুব ভালো করে জানি। তন্দ্রা গত 1 মাস অফিস যায়নি। ও আপনার সাথে বিয়ে করার পর থেকেই অফিস যাওয়া বন্ধ করে দিয়েছিল। সব বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। বাড়ির লোকেদের সঙ্গেও যোগাযোগ ফোনে করতো না, শুধু মেসেজে কথা হতো। এর কারণ কি হতে পারে বলুন তো? এর কারণ একটাই, তন্দ্রার খুন আপনারা প্রকাশ্যে আনতে চাননি। এটাও হতে পারে তন্দ্রাকে হয়তো খুন করেছিল আপনার বাড়ির লোক, আর তাদের খুন করেছিলেন আপনি। তবে যাই হোক না কেন, আপনি এই ক্রাইমের একমাত্র প্রাইম সাসপেক্ট। আপনার স্বীকারোক্তি আর তন্দ্রাকে খুনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এরপর আপনি যা বলবার কোর্টে গিয়ে বলবেন। শোভন প্রতিবাদ করে চিৎকার করতে থাকলেও ওর কথা কেউ শুনল না। ওকে টানতে টানতে পুলিশের ভ্যানে নিয়ে গিয়ে তুলল। চিৎকার করতে করতেই শোভনের মনে পড়ল এই বাড়িতে বিয়ে করে আসার পর তন্দ্রা ওর বাড়ির লোকজনদের সঙ্গে নিজে থেকেই সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। কোনো বন্ধুবান্ধবের ফোন তুলতো না, অফিস যাওয়া বন্ধ করে দিয়েছিল। এসব কি তাহলে ও করেছিল ওর অস্তিত্বের প্রমাণ মোছার জন্য? আজকে এইভাবে শোভনকে অপরাধী প্রমাণ করার জন্য? অশোকবাবু, মলিনা দেবী আর অনামিকাকেও কি তাহলে সেই? তার অর্থ যে তন্দ্রা হিসেবে এই বাড়িতে বসবাস করত সে আসলে তন্দ্রা ছিলই না। তন্দ্রাকে শেষ করে সে নিজেই তন্দ্রা সেজে বসেছিল এই বাড়িতে। কিন্তু কে সে? কেন এভাবে সবাইকে খুন করলো? কেন পুলিশ বলছে শোভন নিজে গিয়ে থানায় স্বীকারোক্তি দিয়ে এসেছে? সে কি শোভনই ছিল, নাকি ছিল সেই বহুরূপী যে তন্দ্রার রূপ ছেড়ে শোভনের রূপ ধরেছিল? শোভন আদালতে যাওয়ার আগেই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে উন্মাদ হয়ে গেল। স্ত্রী, পরিবার সব হারিয়ে, মানসিক ভারসাম্য হারিয়ে ও ভর্তি হলো পাভলভ হাসপাতালে। সেখানে সবাইকে চিৎকার করে করে ও নিজের কথাগুলো বলতো, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করতো না। সিরিয়াল কিলার হিসাবে শাস্তি না হলেও মানসিক রোগী হিসাবে ওই হাসপাতালেই ওকে বন্দি রাখলো পুলিশ, চিরকালের জন্য। দিন 7 পর সেদিন প্রচণ্ড দুর্যোগের রাত। রাত্রে গাড়ি করে এসে
গ্যারেজে গাড়ি ঢোকানোর সময় চমকে উঠল পুলিশ অফিসার অরিজিৎ। একটা ছোট্ট কুকুর শুয়ে আছে না বারান্দার নিচে, পুরো সাদা বলের মতন দেখতে, সারা গায়ে ভর্তি লোম, কি মিষ্টি চেহারা, চোখ দুটো বড্ড করুণ। বাড়িতে শুধু বাবা মা আর দিদি ছাড়া আর কেউ নেই অরিজিতের। নতুন চাকরিতে ঢুকেছে বছর 2 হলো। কুকুরটাকে দেখে বড্ড মায়া হলো ওর, কোলে তুলে নিল ওকে। দরজা খুলে ভেতরে নিয়ে গেল। ওর মা বাবা বাইরের ঘরেই বসে টিভি দেখছিলেন। কুকুরটাকে দেখে চমকে উঠলেন ওনারা। অরিজিৎ হাসি মুখে বলল, বাইরে যা বৃষ্টি হচ্ছে, আমাদের বারান্দার নিচে শুয়েছিল, কি মিষ্টি দেখতে দেখো, একে আমি পুষবো। অরিজিতের মা বাবা আপত্তি করলেন না। ওকে কোলে নিয়ে নিজের ঘরের দিকে চলল অরিজিৎ। কোলে করে নিয়ে যাওয়ার সময় দেখতে পেল না নিরীহ কুকুরছানার চোখে জ্বলে উঠেছে দুটো সবুজ আগুন। কারণ শোভনের কেসের সাথে সাথে শোভনের জীবনের এই অভিশাপের সাথেও এবার জুড়ে গেছে অরিজিৎ। এই অভিশাপ যার হাত ধরে কোনো পরিবারে ঢোকে তার অযত্ন কোনো দিন সহ্য করতে পারে না। আর যদি কোনো দিন অবহেলা পায় তাহলে এই সবুজ আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়ে গোটা সংসারে। মুখে অ্যাকোনাইট বিষ নিয়ে বারংবার রূপ বদল করে মৃত্যু দূত হয়ে ঝাঁপিয়ে পড়ে বাড়ির প্রত্যেকের উপর। আর সবশেষে তাকে ত্যাগ করে চলে যায় পরবর্তী শিকারের কাছে, যে ওর জীবনের সঙ্গে জড়িয়েছিল। ঠিক যেভাবে এই অভিশাপ আজ প্রবেশ করেছে অরিজিতের জীবনে। শোভনকে শাস্তি দেওয়ার জন্য যে এবার ঢুকেছে ওর বাড়িতে ওরই হাত ধরে। বহু রূপের আড়ালে যে মৃত্যুদূতকে আলিঙ্গন করা ছাড়া, ওকে কোলে তুলে নেওয়া ছাড়া আজ আর কোনো রাস্তা খোলা নেই অরিজিতের কাছে। আপনারা শুনছিলেন আজকের গল্প বহু রূপের আড়ালে। কেমন লাগলো আপনাদের? জানার অপেক্ষায় থাকবো আমি। আর কিরকম গল্প শুনতে চান জানান আমাকে। আমি সেই রকম অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন।